আজকে বাড়িতে আছে, আজকে ওকে দেখতে আসছে বিয়ের জন্য। উনি আমার ফিলিংস গুলোকে বোঝেনি না। এই যে চিঠিটা লিখছি আমি এখন, এইটা আপনাকে শ্রেয়ার কাছে পৌঁছে দিতে হবে। আমার ওই লেটারের তুমি কোনো উত্তর দাওনি কিন্তু। কোন লেটার স্যার? ভাই, শ্রেয়াকে আমি ওই লেটারটা দিতে পারিনি। তুমি তো আমায় বলেছিলে যে তুমি ওই লেটারটা দিয়ে দিয়েছো। হ্যাঁ। নিন মিষ্টি খান। কিসের আনন্দে? আমাদের শ্রেয়া আর সিদ্ধার্থর বিয়ে ফাইনাল হয়ে গেছে। স্যার বলুন না কি হয়েছে? না ওই আমাদের শ্রেয়া আর সিদ্ধার্থর বিয়ে ফাইনাল হয়ে গেছে। কোথায় লাশ? স্যার ওই কেবিনে। স্যার, একটা গুলি লেগেছে বুকে। দেখো তো বডি থেকে গুলি বাইরে বেরোনোর কোনো চিহ্ন আছে কিনা। না স্যার, কোনো এক্সিট হোলই দেখছি না। গুলি শরীরের বাইরে বেরোনোর কোনো চিহ্ন নেই। পুরবি, স্যার লাশ কোথায়? স্যার ভেতরে আসুন স্যার। হ্যাঁ দা, কি ব্যাপার হলো? তোমার বিশেষ বন্ধু কোথায়? অভিজিৎ? এই লোকটার শরীরে গুলি লেগেছে, আর কোনো এক্সিট হোল নেই। নিখিল স্যার। রুমটাকে ভালো করে চেক করো। এক্সকিউজ মি। হ্যাঁ প্লিজ প্লিজ। এই সারিকা কি হয়েছে? হ্যাঁ, সবাই একদম মুখ গোমড়া। আমি কিছু ভুল কথা বলিনি তো? কি করে হলো এসব? স্যার আমরা জানি না। কি নাম তোমার? আগে শ্লোক। কতজন কাজ করে এখানে অফিসে? এই 20-22 জন। 20-22 জন। দিনে দুপুরে কেউ তোমাদের ডিরেক্টরের চেম্বারে ঢুকে তাকে মেরে দিয়ে গেল, আর তোমাদের মধ্যে কেউ কিচ্ছু দেখোনি। স্যার আমি শুধু আপনাকে এটাই বলতে পারবো যে যা কিছু হয়েছে সেটা 1:30 থেকে 2টোর মধ্যে হয়েছে। খুন কে করেছে সেটা তুমি জানো না, কিন্তু খুনের সময়টা ঠিক জানো। হ্যাঁ স্যার, কারণ স্যারের কেবিনের দরজা 1:30 থেকে 2টোর মধ্যে নিজে থেকে লক হয়ে যায়। কেন লক হয়ে যায়? সেটা তো জানি না,
এরকম ভাবেই বানিয়েছেন। তো কি করতোটা কি কেবিনে 1:30 থেকে 2 পর্যন্ত? স্যার এমনও হতে পারে যে উনি ওনার ওয়াইফের সাথে কথা বলতেন আর হয়তো চাইতেন না যে কেউ ওনাকে ডিস্টার্ব করুক। না স্যার, স্যার কিন্তু বিবাহিত নন। তো তাহলে করতোটা কি ও? হ্যাঁ, পুজো পাঠ করতো, খাবার খেত, করতোটা কি? স্যার উনি বাড়ি থেকে খেয়ে আসতেন। তো এই কেবিনের দরজাটা প্রতিদিনই এইভাবে বন্ধ থাকতো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আজকের যে ওই সময়ের মধ্যেই ও খুন হয়েছে সেটা জোর দিয়ে বলছো কি করে? স্যার ও হলো শালিনী। স্যার ওর অঙ্কুশ স্যারের সঙ্গে দেখা করার ছিল, ও দৌড়ে কেবিনের কাছে গেল, কিন্তু আরে শালিনী, এইভাবে কোথায় যাচ্ছ? সরি রচনা, ওই ওই স্যারের সাথে কিছু কাজ আছে। স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছ? কিন্তু এখন তো প্রায় 1:30 বাজে, কেবিন বন্ধ হয়ে যাবে ওনার। জানি, তার জন্যই তো তাড়াতাড়ি যাচ্ছি। এক্সকিউজ মি। এখনো আরো 8 ঘন্টা ওয়েট করতে হবে। স্যার ওই স্যার বস, ও মাই গড, একে কি হয়েছে? কি হয়েছে বসে? তো সেই জন্যই তোমরা বলতে চাইছো যে দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেই খুনটা হয়েছে ওর? হ্যাঁ স্যার। স্যার, স্যার কেবিনে কোনো হাতিয়ার পেলাম না। স্যার হতে পারে ঘরে এরকম কোনো মেকানিজম ছিল যার ফলে গুলি আপনা আপনি চলেছে। ডক্টর সালুকে, উনি কোথায় দাঁড়িয়েছিল যখন সে গুলিটা চালিয়েছিল? এই দেখো, এইখানে টেবিলের উপর রক্তের ছিটে পড়ে আছে। তার মানে কত পরিষ্কার যে খুনি ওইখানে দাঁড়িয়েছিল যেখানে তুমি দাঁড়িয়ে আছো। আর এই অঙ্কুশ এখানে ছিল। সামনের দিক থেকে খুনি অঙ্কুশকে গুলি চালিয়েছে আর গুলি লাগার সঙ্গে সঙ্গে অঙ্কুশ এখানে পড়ে গেছে। তো গুলি যদি কোনো মেশিনের মাধ্যমে চলে থাকে তো সে মেশিনটা এই লাইনেই থাকা উচিত। একদম ঠিক। ফ্রেডি, নিখিল, একটু দেখো তো এখানে কোনো মেকানিজম আছে কিনা। মেকানিজম? হ্যাঁ, যে সময় অঙ্কুশের মৃত্যু হয়েছিল সে সময় না কেউ বাইরে থেকে ভেতরে ঢুকেছিল আর না কেউ ঘর থেকে বাইরে গিয়েছিল। আপনারা কেউ কি জানেন যে মৃত্যু কখন হয়েছে? হ্যাঁ, অফিস স্টাফদের বক্তব্য হলো যে দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে। সত্যি কথা, রাইগার মর্টিস লাশের অবস্থা দেখে সেই কথাই মনে হচ্ছে। স্যার, এখানে তো কোনো মেকানিজম চোখে পড়ছে না। স্যার এরকম কোনো জিনিস দেখতে পাচ্ছি না। রুমের মধ্যে কেউ আসেও নি আর কোনো মেকানিজমও নেই। তাহলে এই লোকটার গুলি লাগলো কি করে? তাহলে এমনটা নয় তো যে এই দরজাটা বন্ধ হওয়ার আগেই গুলি চলেছিল? একটা কথা বলো তো, তোমাদের মধ্যে কেউ কি এই দরজাটা বন্ধ হওয়ার আগে অঙ্কুশকে জীবিত দেখেছিলে? নো না স্যার, স্যার, না না স্যার। স্যার, দেখো নি? না স্যার, না স্যার। স্যার। ঠিক আছে, একটা কাজ করো, শুরু থেকে বলো যখন তোমাদের বস অঙ্কুশ এখানে এই অফিসে ঢুকলো।
স্যার উনি খুব দুশ্চিন্তায় ছিলেন আর কৃতিকাকে কেবিনে ডেকেছিলেন। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে স্যার, ওকে স্যার। আরে কি হয়েছে? স্যার আজকে খুব রেগে আছেন, কৃতিকাকে ডেকেছেন। কি হলো কৃতিকা? কাঁদছো কেন? কিচ্ছু না, আরে বলো না, কাঁদছো কেন? কিচ্ছু হয়নি। আরে আরে! বলে তো যাও কৃতিকা। তো কৃতিকা এখন কোথায়? অফিস থেকে চলে গেছে নাকি ও? না স্যার, ওর ব্যাগ তো ওখানেই আছে। যখন কৃতিকা কেবিন থেকে বেরিয়ে এলো তখন অঙ্কুশ বেঁচে ছিলেন? হ্যাঁ স্যার। তারপরে কে গিয়েছিল কেবিনের ভেতরে? দেখো, আমরা কিন্তু একটা প্রশ্ন দুবার জিজ্ঞাসা করব না তোমাদের। আমরা এখানে এটা জানবার চেষ্টা করছি যে তোমাদের বসকে খুন কিভাবে করা হয়েছে, আর সেজন্য তোমাদের সহযোগিতা দরকার। কিন্তু তোমরা এমন চুপ করে থাকলে কোনো কাজই হবে না। তাই বলে ফেলো, কৃতিকা বাইরে আসার পর অঙ্কুশের কেবিনে কে গিয়েছিল? স্যার ত্রম্বক, রচনা আর আমি। তখন কটা বেজেছিল? স্যার কি হয়েছে? আপনি আমাদের ডেকেছেন? এটা বলো যে কি হয়নি। কি স্যার, কি হয়নি? বিশ্বাসের হত্যা হয়েছে, সততার হত্যা হয়েছে। স্যার আমরা বুঝলাম না। দেখো, তোমরা তিনজন খুব বিপদে পড়েছো। বিপদে? হ্যাঁ, আমি এটা জানতে পেরেছি যে তোমাদের তিনজনের মধ্যে কেউ একজন আমাদের ডিজাইন কম্পিটিটরদের কাছে বিক্রি করছো। না স্যার, আমরা এরকম করতেই পারি না। হ্যাঁ স্যার, আমি তো এটা পর্যন্ত জানি না আমাদের কম্পিটিটরকে। আমার কাছে প্রমাণ আছে, আর আমি তোমাদের তিনজনকেই জেলে পাঠাতে পারি, কিন্তু আমি এটা করব না। চুপচাপ বিকেল 5টার মধ্যে আমাকে বলে দাও সেই লোকটা কে। হ্যাঁ, তার চাকরি হয়তো থাকবে না, কিন্তু তাকে আমি জেল যাওয়ার হাত থেকে নিশ্চয়ই বাঁচাবো। কিন্তু স্যার আমরা... আমার হাতে বেশি সময় নেই, যা আমি বলেছি সেটুকুই করো। তো কেউ এই কোম্পানির সিক্রেট বিক্রি করছিল? হ্যাঁ, স্যার অঙ্কুশ নিশ্চয়ই খুব রেগে গেছিল এই বিষয়ে। যে কেউ রেগে যাবে। ভীষণ কষ্ট হয় যখন কারোর কাছের কেউ তাকে ধোঁকা দেয়। তোমাদের তিনজনের মধ্যে কোনো একজন বেঈমান, না হলে অঙ্কুশ শুধু তোমাদের তিনজনকে কেন জিজ্ঞাসাবাদ করতে যাবে? স্যার আমরা নির্দোষ, কেউ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। তোমরাই মেরেছো অঙ্কুশকে, আর এখন নির্দোষ সাজার নাটক করছো। না স্যার, আমরা সত্যি বলছি। আচ্ছা, সে তো আমরা ঠিক জেনে নেব কোনটা সত্যি আর কোনটা সত্যি নয়। তুমি অঙ্কুশের কেবিন থেকে কটার সময় বেরিয়েছিলে? স্যার ওই ধরুন 1:15 বাজছিল। কিন্তু তুমি বেঁচেছিলেন যখন তুমি বাইরে এসেছিলে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তারপরে কে গেছিল কেবিনে? স্যার আমি জানি না। আমি কাউকে ভিতরে যেতে দেখিনি স্যার। আমিও কাউকে ভেতরে যেতে দেখিনি। স্যার হ্যাঁ, সবার উত্তর একই। স্যার মাথায় ঢুকছে না কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে। স্যার এই খুনি যে কেউ হোক না কেন, এই তিনজন বাইরে আসার পর দরজা লক হওয়ার আগেই অঙ্কুশের কেবিনে ঢুকে গেছিল। আর অঙ্কুশকে খুন করার পরে শালিনী আসার আগে বেরিয়ে গেছিল। খুনি কে হতে পারে যে কেবিনে ঢুকেছিল কিন্তু কেউ তাকে আসতে বা যেতে দেখেনি? অঙ্কুশের রুম থেকে বাইরে বেরিয়ে এসে তোমরা তিনজন কোথায় গেছিলে? স্যার আমরা কনফারেন্স রুমের দিকে চলে গেছিলাম আমাদের গায়ে লাগাই মিথ্যা অপবাদটার ব্যাপারে কথা বলতে। কিন্তু কিছুক্ষণ পরে যখন আমরা লাঞ্চ করতে বাইরে এলাম তখন দেখলাম শালিনী অঙ্কুশ স্যারের রুমের দিকে যাচ্ছিল। 1:15 থেকে শালিনীর কেবিন থেকে বেরিয়ে আসা পর্যন্ত কেউ কি কাউকে কেবিনের ভেতরে যেতে দেখেছিলে? স্যার আমি অত খেয়াল করিনি, কারণ এগুলো কৃতিকাই দেখতো।
কিন্তু কৃতিকা আছেটা কোথায়? জানি না স্যার, অনেকদিন ধরে দেখিনি ওকে। পূর্বে একটু দেখো তো। স্যার, যতক্ষণ না কৃতিকাকে পাওয়া যাবে কিছু জানাও যাবে না। আপনারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছেন না কেন? ওটা দেখলে তো বুঝতে পেরে যাবেন। তুমি আবার কে? আগে আমি সুমিত, কৃতিকার বয়ফ্রেন্ড। আর এই সিসিটিভি ক্যামেরার ব্যাপারে কি বলছিলে? কৃতিকা আমাকে বলেছিল যে বস স্টাফেদের উপর নজর রাখতে তার ডেস্কে একটা সিক্রেট ক্যামেরা লাগিয়েছিল। সিক্রেট ক্যামেরা? এখানে তো কোনো ক্যামেরা চোখেই পড়ছে না। সিক্রেট ক্যামেরা ফ্রেডি লুকিয়ে রেখেছে নিশ্চয়ই। এই দেখো, লাফিং বুদ্ধর চোখের মধ্যে ক্যামেরা। নিখিল, খুঁজে দেখো এর রিসিভারটা কোথায়। ম্যাম, অংশিতা, ম্যাম এই দেখুন। আরে কৃতিকা, কৃতিকা, সামলে। কৃতিকা, স্যার, কৃতিকা, কৃতিকা। কি হয়েছে পুরবি? স্যার, ও আত্মহত্যা করার চেষ্টা করছিল। ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। একে হাসপাতালে নিয়ে যেতে হবে। পেছনে অ্যাম্বুলেন্স আছে, তাতে নিয়ে যাও। কুইক! এক মিনিট প্লিজ, নিয়ে যাও একে। সাবধানে। নিখিল, ওই সিক্রেট ক্যামেরার রিসিভার পেলে? হ্যাঁ স্যার, ওই সিক্রেট ক্যামেরার রিসিভার এই যে। গুড। এই যে। এবার ফুটেজটা প্লে করো তো। হ্যাঁ স্যার। দেখা যাক ওরা তিনজন এই রুম থেকে বেরিয়ে যাওয়ার পরে এই রুমের মধ্যে আর কে এসেছিল। ওরা তিনজন কৃতিকার ব্যাপারে যা বলেছিল সেটা সত্যিই দেখছি। এবার বাকিটা দেখে চলো। দেখা যাক এই লাফিং বুদ্ধর চোখ অন্য কিছু দেখেছে কিনা, যা এখানে কাজ করা 20-22 জন লোক দেখতে পায়নি। আর অঙ্কুশের মৃত্যু ঘটে গেল। এক মিনিট দাঁড় করাও একে। এই লোকটাকে প্লে করো, ফরওয়ার্ড করো দেখি। ব্যাস। এর মুখটা তো ঠিক করে দেখাই যাচ্ছে না। এই লোকটা কেবিনে ঢুকেছিল 1:20-তে আর বেরিয়ে এসছে 1:25-এ, আর খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিল। নিখিল, একটা কাজ করো, অফিসের সব স্টাফেদের ডাকো। আর হ্যাঁ স্যার। ওই ওয়াচম্যানটাকেও নিয়ে আসবে ভেতরে। স্যার। আসুন স্যার। সবাই দেখো, এই লোকটাকে চেনো কেউ? না স্যার, আমি এনাকে কখনো অফিসে দেখিনি। তুমি? না স্যার, এর আগে তো আমি একে কোনোদিন দেখিনি। তুমি? না স্যার, আমিও একে দেখিনি। ওয়াচম্যান, তুমি তো এন্ট্রান্সে ছিলে, তুমি নিশ্চয়ই দেখেছো একে আসতে বা যেতে। হ্যাঁ, চিনতে পারছো এই লোকটাকে? না স্যার, আমি একে কখনো দেখিনি। আরে তাহলে ভেতরে ঢুকলোটা কি করে? উড়ে উড়ে এলো নাকি? আমার একটা ফোন এসেছিল, আমি 5 মিনিটের জন্য কথা বলতে গেছিলাম, ও হয়তো তখনই এসেছে। আচ্ছা নিখিল, এন্ট্রান্সে যে ক্যামেরা আছে তার ফুটেজ চেক করো।
এক মিনিট ছবিটাকে জুম করো তো। এ কি? সুমিত, তাড়াতাড়ি চলো, ওর কিচ্ছু হবে না। তাড়াতাড়ি চলো। আসুন আসুন। তোমার কিচ্ছু হবে না কৃতিকা, তুমি একদম ঠিক হয়ে যাবে। সামলে। তুমি যাচ্ছ না পুরবি? এটা কি করছেন স্যার? আমার ওর সঙ্গে থাকাটা খুব জরুরি। তুমি আজকে অফিসে এর আগেও এসেছিলে তাই না? হ্যাঁ, কৃতিকা খুব টেনশনে ছিল, ওই আমাকে ফোন করে ডেকেছিল অঙ্কুশকে খুন করার জন্য। এসব এসব কি আজে বাজে কথা বলছেন আপনারা? যেটা সত্যি সেটাই বলা হচ্ছে, বুঝেছিস? তুমি অঙ্কুশের কেবিনে ঢুকেছিলে আর ওকে খুন করে ওখান থেকে পালিয়েছিলে, আর তুমি কৃতিকার সঙ্গে দেখাও করনি। স্যার এরকম কিচ্ছু হয়নি স্যার, আমার কথাটা বোঝার একবার চেষ্টা করুন। আপনারা যেরকম ভাবছেন সেরকম হয়নি, আমি কাউকে খুন করিনি। চল ভেতরে চল, তোর রামায়ণ আমরা ওখানে বসে শুনবো। নিখিল চল, নিয়ে চলো, চল। স্যার স্যার আমি সত্যি কথা বলছি, আমি এসব কিচ্ছু করিনি। ঘ্যানর করে কোনো লাভ হবে না, আমরা জানি অঙ্কুশকে খুন তুই করেছিস। না স্যার, যদি সত্যি আমি খুন করে থাকতাম না স্যার, নিজের অপরাধ স্বীকার করতে আমি সব থেকে বেশি খুশি হতাম। আমি ওকে মারতে চাইছিলাম কিন্তু মারতে পারিনি। তুমি অঙ্কুশকে কেন মারতে চাইতে? কারণ ও কৃতিকাকে বিরক্ত করছিল, ওকে বিয়ে করতে চাইছিল, বলছিল যদি ওকে বিয়ে না করে তাহলে ওকে চাকরি থেকে বার করে দেবে। বারবার এই এক কথা বলেছে তোর কানের কাছে। কৃতিকা কি বা করতো বলুন? ওর উপর ওর বুড়ো মা বাবার দায়িত্ব রয়েছে। সেই জন্য প্রতিশোধটা তুই নিলি অঙ্কুশকে খুন করে? হ্যাঁ না স্যার, আমাকে কৃতিকাই ডেকেছিল, আরো ভীষণ কাঁদছিল। আর অঙ্কুশ ওকে আবার হুমকি দিয়েছিল। আর যখন আমি অফিস পৌঁছলাম আমি ওকে দেখতে পাইনি, তখন আমি গিয়ে অঙ্কুশকে হুমকি দিলাম আর ওখান থেকে পালিয়ে বেরিয়ে এলাম। কে তুমি? অনেক হয়ে গেছে অঙ্কুশ, কৃতিকা থেকে দূরে থাকো, তা না হলে নালে কি করবি? তোকে প্রাণে মেরে ফেলবো আমি। যা যা করার কর, কৃতিকা শুধু আমারই হবে। তুই এখান থেকে যাবি নাকি আমি সিকিউরিটিকে ডাকবো? আউট। এখন তো চলে যাচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরবো আমি, আর তখন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে আসবে না, বুঝতে পেরেছিস? আমাদের কাছে প্রমাণ আছে, তুই 1:20 অঙ্কুশের কেবিনে ঢুকেছিলি আর ঠিক 1:25 বেরিয়ে এসেছিলি। কে? কিন্তু তবু আমি এই একই কথা বলবো যে আমি খুন করিনি। দেখো সুমিত, দয়া স্যারের মাথা গরম করিও না। বেশি কথা না বাড়িয়ে স্বীকার করে নাও খুনটা তুমি করেছো। কারণ তোমার যাবার পরে এখানকার স্টাফ শালিনী যখন ওই কেবিনে ঢোকে তখন অঙ্কুশের মৃতদেহ পড়েছিল। স্যার প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। প্লিজ আমার কথা বিশ্বাস করুন আপনারা। দেখে হাতটা দেখে। হাত। স্যার গান পাউডারের স্মেল। স্প্রেটা দাও তো। এই এক মিনিট। তোর আঙুলে গান পাউডার লেগে, তার মানে রিসেন্টলি তুই গুলি চালিয়েছিস। না স্যার, অঙ্কুশকে খুন তুই করেছিস। স্যার আমি গুলি চালাইনি স্যার। তাহলে এই গান পাউডার তোর আঙুলে এলো কি করে? স্যার স্যার প্লিজ স্যার আমার কথা বিশ্বাস গান করুন। পাউডার কি করে লাগলো তোর হাতে? স্যার আসলে আমার কাছে আমার নিজের একটা বন্দুক আছে, সেটা দিয়েই ভুল করে চালিয়ে ফেলেছিলাম যখন আমি আমার বাড়িতে ছিলাম। তোর কাছে নিজের বন্দুক আছে? লাইসেন্স আছে? হ্যাঁ না। তো এরকম বেআইনি ভাবে বন্দুক রাখিস তুই? হ্যাঁ, শুধু শুধু আর শুধু অঙ্কুশকে মারবার জন্য। আজ যদি অন্য কারোর হাতে খুন না হতো তাহলে বোধহয় আমি ওর খুন করে দিতাম। গানটা কোথায় রেখেছিস তুই? বাইরে, ফ্লাওয়ার পটে। গান বাইরে রেখেছিলিস কেন তুই? হ্যাঁ, কারণ কৃতিকা আমাকে দিব্যি দিয়েছিল যাতে আমি বন্দুক নিয়ে ভিতরে না ঢুকি, মাথা গরম করে ওর বসকে খুন না করে দে, সেই জন্য বাইরে রেখে এসেছি। চল দেখি ওই গানটা কোথায়।
এটাই কি তোর গান? হ্যাঁ স্যার। আমার মাথায় একটা কথা ঢুকছে না যে আপনারা আমার বন্দুক চেক করছেন কেন, যেখানে আমি বন্দুক নিয়ে অফিসেই ঢুকিনি। দুবারই আমি লুকিয়ে রেখেছিলাম। তুমি কতটা সত্যি বলছো আর কতটা মিথ্যে এক্ষুনি জানা যাবে। ভাই এটা তো ম্যাচ করে গেছে। এই গুলিটা আর অঙ্কুশের শরীরে যে গুলিটা আছে সেই গুলিটা দুটো ম্যাচ করে গেছে। তার মানে এটা পরিষ্কার যে অঙ্কুশকে এই বন্দুক থেকে গুলি করা হয়েছে। এবার বলো, তুমি এখনো বলবে যে এই বন্দুকটা তুমি দুবারই অফিসের বাইরে রেখে এসেছিলে? স্যার, আমি আপনাদের বারবার একই কথা বলছি যে আমি অঙ্কুশকে খুন করিনি। যখন আমি ওর কেবিন থেকে বাইরে বেরিয়েছিলাম ও তখনও বেঁচে ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই এটা কারোর ষড়যন্ত্র হবে স্যার। তো তার মানে তোমার গান নিজে থেকেই গামলা থেকে বাইরে এলো, অঙ্কুশ বাবুকে গুলি মারলো, আর তারপর আবার গামলা এসে লুকিয়ে পড়লো। কি ভালো গল্প না স্যার? আরে আমি কোনো গল্প বলছি না, প্লিজ আমার কথা বিশ্বাস করো। এক সেকেন্ড, কল। কে? হ্যাঁ, আমার মনে পড়ে গেছে। যখন আমি অঙ্কুশের কেবিন থেকে বাইরে বেরোচ্ছিলাম ওর মোবাইলে একটা কল এসেছিল। আর ওই কলটা রিসিভ করেছিল? হ্যাঁ। হ্যাঁ বল। পঙ্কজ, অঙ্কুশের মোবাইলটা চেক করো। স্যার। যদি অঙ্কুশ সত্যিই কলটা রিসিভ করে থাকে তাহলে সেটাই হয়তো তোমার নির্দোষ হওয়ার প্রমাণ দেবে। স্যার, অঙ্কুশের ফোনে 1:25 কলটা এসেছিল, আর 7 মিনিট অবধি কলটা ছিল। 7 মিনিট? 1:25 কলটা আসে, দরজা বন্ধ হয় ঠিক 1:30টার সময়। তার মানে দরজা বন্ধ হবার 2 মিনিট পর্যন্ত এই কলটা চলে। স্যার, মনে হচ্ছে ও বেঁচে ছিল। পঙ্কজ, এই নাম্বারটায় কল করে চেক করো যে সত্যিই এর অঙ্কুশের সঙ্গে কথা হয়েছিল কিনা। অঙ্কুশ না, আমি সিআইডি অফিসার পঙ্কজ বলছি। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি কি আজ অঙ্কুশকে ফোন করেছিলেন? আপনার কথা হয়েছিল ওর সাথে? আচ্ছা, ঠিক কতক্ষণ কথা বলেছিলেন ওর সাথে? 5 থেকে 7 মিনিট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। না না, কোনো ব্যাপার না স্যার, 7 মিনিট কথা হয়েছিল স্যার। দেখলেন স্যার, আমি সত্যি কথা বলছি, আমি অঙ্কুশকে খুন করিনি। এর মানে হলো সুমিত খুনটা করেনি। তাহলে খুনটা কে করলো? খুনি আগে থেকেই ওই ঘরে লুকিয়ে বসেছিল না তো? আর দরজাটা বন্ধ হতেই সে অঙ্কুশকে গুলি করে দেয়, তারপর ওখানেই বসে অপেক্ষা করতে থাকে। তারপরে 2টোর সময় যখন অফিসের সমস্ত স্টাফেরা আসে অঙ্কুশের লাশ দেখতে, তখন সুযোগ বুঝে সেও সবার সাথে মিশে বেরিয়ে যায়। এই দেখুন স্যার, শালিনী চেঁচাবার পরে যে 6জন লোক কেবিনের ভেতর গিয়েছিল সেই 6জনই কেবিনের বাইরে এসেছিল। তার মানে দাঁড়াচ্ছে কেবিনের ভেতরে কেউ লুকিয়েছিল না। কেবিনের ভেতরে কেউ লুকিয়েও ছিল না, এই দরজা দিয়ে কেউ ভেতরেও ঢোকেনি। আর অঙ্কুশ এই কেবিনে একাই ছিল যখন দরজা বন্ধ হয়ে গেছিল। আর এই কেবিনের ভেতরে ঢোকার এই দরজাটা ছাড়ার একটা মাত্র রাস্তা আছে, সেটা হলো এই জানালা। কিন্তু আমরা যখন ভেতরে ঢুকি তখন এই জানলাটা ভেতর থেকে বন্ধ ছিল। তো যদি আমরা ধরে নিই যে কেউ এই
জানলা দিয়ে ভেতরে ঢুকেছিল, তো নিচে থেকে ওপরে আসাটা যথেষ্ট মুশকিল। আর কেউ না কেউ তো অবশ্যই দেখবে তাকে ওপরে উঠে আসতে। তাহলে যে রাস্তা বেঁচে রইল উপরে, ছাদ থেকে। একটু দেখো তো আশেপাশে, যদি খুনি এই ছাদ থেকেই অঙ্কুশের কেবিনে ঢুকে থাকে তাহলে ও দড়ি বা মই অবশ্যই ব্যবহার করেছে। আর যদি তাই হয় তাহলে এখানে এই রেলিংয়ে কোনো না কোনো চিহ্ন নিশ্চয়ই থাকবে। এদিকটা চেক করো। এদিকে দেখো, এই দেখো চিহ্ন, এই যে চিহ্ন, মনে হচ্ছে দড়িটা এখানে বেঁধেছিল আর এখান থেকে নিচে নেমেছিল। ঠিক নিচে এই সোজায় অঙ্কুশের অফিসটা। আর তারপর দড়িটার সাপোর্টের জন্যে একটা দিক ওইখানে বেঁধেছিল নিশ্চয়ই। এই দেখো, দড়ির ঘষায় দাগ পড়ে গেছে এখানে। তার মানে খুনিটা দড়ি এখানে এই পাইপটাই বেঁধেছিল আর ওখান থেকে ঝুলে নিচে অঙ্কুশের কেবিনে ঢুকেছিল। অদ্ভুত ব্যাপার স্যার, ও এত কিছু করলো কিন্তু কেউ ওকে দেখতে পেল না। খুনি যে পরিমাণ কষ্ট করেছে এই খুনটা করার জন্য, তার থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুনির মনে কত ঘেন্না জমে পড়েছিল অঙ্কুশের জন্য। এবারে এইটা খোঁজ করতে হবে যে কে সে লোক যে অঙ্কুশকে এতটা ঘৃণা করত। আর ও এটাও জানতো যে অঙ্কুশের কেবিনের দরজা 1:30 থেকে 2 পর্যন্ত বন্ধ থাকে। যেই হোক না, এ কোনো অফিসেরই লোক নিশ্চয়ই। খুনি ছাদ থেকে দড়ি দিয়ে নিচে নেমেছিল, তারপর এই জানালা দিয়ে কেবিনে ঢুকেছিল। কিন্তু আপনি তো চেক করেছিলেন তখন, জানলাটা ভেতর থেকে বন্ধ ছিল, আর যেটা বাইরে থেকে খোলা একেবারেই অসম্ভব। এক্স্যাক্টলি ফ্রেডি, তার মানে দাঁড়াচ্ছে খুনটা হওয়ার আগে খুনি নিজে অথবা ওর সাহায্যকারী কোনো লোক যে এই অফিসেই ছিল, যে খুব গোপনে এই ল্যাচ, জানলার ল্যাচটা খুলে দিয়েছিল যাতে এটাকে বাইরে থেকে খোলা যায়। তাহলে স্যার খুনি জানলাটা ভেতর থেকে কিভাবে লক করলো? এটা বোধহয় তখনই ঘটেছিল যখন অফিসের বাকি সব স্টাফেরা অঙ্কুশের লাশটা দেখবার জন্য এই কেবিনে ঢুকেছিল। ওইখান থেকে ভেতরে ঢুকেছে, তারপরে ঢুকে অঙ্কুশকে মেরে দেয়। গুলি চললেও আওয়াজ হয়নি, কারণ গানে সাইলেন্সার লাগানো ছিল। অঙ্কুশকে খুন করার পর খুনি আবার এই পথেই বেরিয়ে গিয়েছিল। কিন্তু খুনি একটা ভুল করে গেছে। সেটা কি স্যার? ল্যাচ। যখন ও জানলা খুলেছিল এই ল্যাচটা নিশ্চয়ই এভাবে ধরেছিল, আর স্বাভাবিকভাবেই ও নিশ্চয়ই গ্লাভস পরে ঢোকে নিয়ে ঘরে। তার মানে হলো খুনির আঙুলের ছাপ ওই ল্যাচে আছে। হ্যাঁ ফ্রেডি, আর এবার এই আঙুলের ছাপই আমাদের খুনির কাছাকাছি পৌঁছে দেবে। স্যার, আপনারা আমাদের উপর সন্দেহ করছেন? হ্যাঁ, কারণ খুনি তোমাদের মধ্যেই কেউ একজন। এটা আপনি কি বলছেন স্যার? ঠিক কথাই বলছি, একটুখানি অপেক্ষা করো। ওই জানলার ল্যাচে যে আঙুলের ছাপ পাওয়া গেছে, যদি সেটা তোমাদের মধ্যে কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে যায় তাহলেই বোঝা যাবে যে অঙ্কুশের খুনি আসলে কে। আপনি যান, আপনি আসুন। ঠিক আছে, যান।
দা, এদের সবার ফিঙ্গারপ্রিন্ট তো নিয়ে নিয়েছে, এবার এটার সঙ্গে ম্যাচ করে দেখি। ঠিক আছে। স্যার, হ্যাঁ, খুনি টেরেস থেকে নিচে যাওয়ার জন্য যে দড়িটা ব্যবহার করেছিল সেই দড়িটা কোথাও পাওয়া যাচ্ছে না। আচ্ছা ফ্রেডি, দড়িটা অফিসেই কোথাও থাকা উচিত। খোঁজো কোথায় আছে দড়িটা। সবচেয়ে বড় প্রমাণ ওটা, এই ফিঙ্গারপ্রিন্টের থেকেও বড়। যদি ওই দড়িটা পাওয়া যায় তো ধরে নাও যে খুনি নিজে থেকেই আমাদের কাছে চলে আসবে। সরি ভাইদা। কি হলো ডক্টর? ডক্টর সারিকা, আমাদের পাওয়া ফিঙ্গারপ্রিন্টস এদের মধ্যে কারোর সঙ্গে মেলেনি। এটা কি করে হয় ডক্টর সারিকা? এদের মধ্যে কোনো একজনের আঙুলের ছাপ অবশ্যই ম্যাচ করা উচিত ছিল। আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে না কোথাও। ভাই দয়া, এরকম হয়নি, আমাদের কোনো ভুল হয়নি। হতে পারে দয়া যে এদের মধ্যে কেউ খুনি নয়। যদি খুনি না হয় তাহলে ফিঙ্গারপ্রিন্ট কি করে ম্যাচ করবে? হতে পারে এবারে ভুলটা তোমাদের দিক থেকে হয়েছে। না না, আমি ঠিক আছি, আমি প্রমাণও করতে পারি যে Sure. খুনি এদের মধ্যেই কেউ, আর ও নিজে থেকে আমাদের সামনে আসবে। সামনে চলে আসবে? তার মানে তুমি বলতে চাইছো যে তোমার সামনে এসে খুনি হাত বাড়িয়ে বলবে নিন দয়া স্যার আমি খুন করেছি, আমার হাত কড়ি পড়ে দিন? কি বলছো কি তুমি? ডক্টর সালুকে এবার এমনটাই হবে। ডক্টর সালুকে তোমাদের সবাইয়ের হাতে একটা কেমিক্যাল লাগিয়েছিলেন। ওই কেমিক্যাল রিয়াক্ট করবে, আর ওই কেমিক্যালটা তখনই রিয়াক্ট করবে যখন তোমাদের মধ্যে যে আসলে খুনি সে ওপরে ছাদে গিয়ে জলের ট্যাঙ্কের ভেতর থেকে ওই দড়িটা বের করবে। দড়িটা আমরা তখনই পেয়েছিলাম যখন প্রথমবার আমরা ছাদে গিয়েছিলাম। পুরো রেডি হয়ে এসেছিল। ওই দড়িতেও আমরা কেমিক্যাল লাগিয়েছি, আর ওই কেমিক্যালটা তখনই রিয়াক্ট করবে যখন তোমাদের হাতে লাগা কেমিক্যাল ওই কেমিক্যালের কন্ট্যাক্টে আসবে। তোমাদের হাত চকচক করে উঠবে, অন্ধকারেও। লাইটস আপ! অনেক পালিয়েছ, আর নয়। তুমি অঙ্কুশকে কেন মারলে? তুমি কোম্পানির সিক্রেট বিক্রি করছিলে, তাই না? আর যখন অঙ্কুশ তোমাদের তিনজনকে জিজ্ঞাসাবাদ করছিল
তুমি জানতে তুমি ওর থেকে নিষ্কৃতি পেতে চাও, তাই না? আমি অনেক আগে থেকেই জানতাম যে আমি ধরা পড়তে পারি। এই জন্য প্ল্যান করেছিলাম আমি, যখনই সুযোগ পাবো আমি ওকে মেরে দেব। কিন্তু তুমি তোমার প্ল্যানে সুমিতকে কি করে জড়ালে, আর কেনই বা জড়ালে? ও কি ক্ষতি করেছিল তোমার? আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে আমার থেকে সরিয়ে নিয়েছিল। আমি আর কৃতিকা খুব ভালো বন্ধু ছিলাম। যেদিন থেকে সুমিত ওর জীবনে এলো তখন থেকে কৃতিকা খালি ওর কথা বলতো। সুমিত এরকম, সুমিত সেরকম, সুমিত এটা করেছে, সুমিত ওটা করেছে, সুমিত সুমিত সুমিত। সুমিতকে আমি ঘেন্না করতে শুরু করেছিলাম। সব সময় ওর সাথে ফোনে কথা বলতো। এই সুমিতের চক্করে ও আমায় ভুলে গেছিল। আর আজ আজ স্যারের কেবিন থেকে কৃতিকা যখন বেরিয়ে সুমিতকে ফোন করে বলল বন্দুকটাকে লুকিয়ে ফেলো, আমি আমার বন্ধুকে আমি ফিরে পেতে চেয়েছিলাম। আর এটাই সেই সুযোগ ছিল সুমিতকে ফাঁসাবার। সেই জন্যই তুমি অঙ্কুশকে মারার পর নিজের গানটা অঙ্কুশের গানের সঙ্গে চেঞ্জ করে নিলে, আর অঙ্কুশের বডিতে যে গুলি পাওয়া গেল ওটা ওই গানের সঙ্গে ম্যাচ করলো, যার জন্য সুমিত ফেঁসে গেল। আর যখন অঙ্কুশ নিজের কেবিনে তোমাদের তিনজনকেই বকছিল, তখন তুমি গিয়ে চুপি চুপি ওই জানলার ল্যাচ খুলে দিয়েছিলে। আর তুমি তখন সুযোগ বুঝেই জানলাটা লক করে দিলে যখন সবাই অঙ্কুশের ডেড বডি দেখছিল, তাই তো? তুমি কি করে জানলে যে সুমিতের কাছে কি গান আছে? কৃতিকা আমায় একবার বলেছিল সুমিত একটা নতুন বন্দুক কিনেছে, ঠিক ওই রকম বন্দুক আমিও কিনলাম। আর আজ যখন সুমিত অফিসে দ্বিতীয়বার এলো তখন আমি জানতাম যে ওই বন্দুকটা আবার বাইরে কোথাও রেখে এসেছে। আর সুযোগ পেতেই আমি বন্দুকটা বদলে ফেললাম। কি লাভটা হলো তোমার এই সমস্ত করে? হ্যাঁ, তুমি একটা বন্ধুকে হারালে, আর সাথে নিজের স্বাধীনতা। পুরবি, নিয়ে যাও একে। স্যার চলো। বন্ধুত্বে মানুষ কি না কি করে। হ্যাঁ ফ্রেডি, কেউ কেউ তো পিছন থেকে ছুরি মারে। হাই। হাই। মিথ্যে বলেছিলে তুমি দয়াকে? হ্যাঁ, নিজের ভাইয়ের মতো ও তোমার, এইভাবে ওর মনটা ভেঙে দিলে? এসব কি বলছো তুমি সারিকা? আমি তো স্বপ্নে ওর মনে কোনো কষ্ট দিতে পারবো না। ও যাতে কষ্ট না পায় সেই জন্য আমি মিথ্যে বলেছি। অভিজিৎ, মিথ্যের পা হয় না, ও বেশি দূর অব্দি যেতে পারে না। তোমার দয়াকে সবকিছু সত্যি কথা বলে দেওয়া উচিত ছিল। আমি ওকে বলেছিলাম সত্যিটা, তুমি বিশ্বাস করো? আমি শুধু এটাই জানতে এসেছি যে শ্রেয়া ওই ছেলেটাকে হ্যাঁ বলেছে কিনা। হ্যাঁ মানে ও হ্যাঁ, শ্রেয়া ওকে হ্যাঁ বলে দিয়েছে। কিন্তু যখন আমি দয়ার মুখটা দেখলাম মনে হলো কেউ যেন ওর বুকে কোনো গুলি করেছে। আরে ভাই, কি ছেলেটা আসেইনি, ওর শরীর খারাপ হয়ে গেছে। আমি দয়াকে ওইভাবে দেখতে পারছিলাম না। আমি কথা ঘুরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে ইয়ার কি করছিলাম। সিদ্ধার্থের বাড়ির লোকেরা তো আসেইনি। আমি জানি এটা ভুল, কিন্তু সারিকা, এই ভুলটা ওই সময় আমার ঠিক মনে হয়েছিল।
আর দয়ার এত ইম্পর্টেন্ট একটা লেটার শ্রেয়াকে না দেওয়া, এটাও তোমার ঠিক মনে হয়েছিল? তোমার কি মনে হচ্ছে যে আমি সবকিছু কি ইচ্ছে করে করছি? আমি চাই না দয়া শ্রেয়া এক হয়ে যাক। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু সারিকা তুমি তুমি আমায় ভুল বুঝছো। খুব খুব দুঃখ পেলাম, আমি খুব কষ্ট পেলাম। গিয়েছিলাম আমি শ্রেয়ার বাড়িতে ওই চিঠি নিয়ে। নমস্কার। নমস্কার। আরে অভিজিৎ, তুমি আসো আসো, ভিতরে আসো। শ্রেয়ার সঙ্গে একটু দরকার ছিল। ও কি আছে বাড়িতে? হ্যাঁ আছে, বসো, আমি ডাকছি, বসো বড়। আরে ভাই, আমি তোমার কাজ করতে এখানে এসেছি। আরে ভুলবো কি করে, চিঠিটা আমার সঙ্গেই আছে, এখনো দেইনি। যখনই শ্রেয়া আসবে এই লেটারটা আমি ওকে দিয়ে দেবো। হ্যাঁ আরে ভাই, তুমি তুমি একটু তো অপেক্ষা করো নাকি? হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি আমি। নমস্কার আঙ্কেল। অভিজিৎ, আমি তোমার সামনে হাত জোড় করছি, দয়ার কোনো চিঠি তুমি শ্রেয়াকে দিও না। কিন্তু দয়া শ্রেয়া তো... আমি জানি দয়া আর শ্রেয়া কিছু বলতে পারেনি, কিন্তু ওরা একে অপরকে সত্যিই ভালোবাসে। কিন্তু আমি চাই না যে শ্রেয়া ওর সিদ্ধান্তটা বদলাক। এটা তো ওদের সঙ্গে অন্যায় হবে। আপনি... অভিজিৎ, আমার কিছু করার নেই। আমি গত বছর সিদ্ধার্থের বাবার কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা ধার নিয়েছিলাম, যেটা আমি ছাড়া আমাদের পরিবারের কেউই জানে না। আর শ্রেয়া যদি এই বিয়েকে অস্বীকার করে, তাহলে ওনারা ওই টাকাটা ফেরত চাইতে পারেন, যেটা এই মুহূর্তে আমি ফেরত দিতে পারছি না। কিন্তু আঙ্কেল, এটা তো শ্রেয়ার জীবন নিয়ে খেলা হচ্ছে। তাহলে আমি কি করব? এত টাকা কোথা থেকে আনবো? শ্রেয়ার মায়ের হার্টের প্রবলেম। তোমরা কিছু ভুল ত্রুটি করলে আমাদের বিশাল প্রবলেম হবে। দেখুন, যদি শুধু টাকার ব্যাপার হয় তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি। টাকা তো... ব্যাপারটা তা নয়, টাকার বন্দোবস্ত হয়ে গেছে, ব্যাস 1-1.5 মাসের ব্যাপার। একবার আমি সমস্ত টাকা ফেরত দিই, তারপর তুমি চাইলে ওই চিঠিগুলো শ্রেয়াকে দিও। কিন্তু ততদিন এই কথা তোমার আর আমার মধ্যেই যেন থাকে, প্লিজ। আপনি আমায় কঠিন সমস্যায় ফেললেন। দয়ার কাছ থেকে কোনো কথা লুকোনো অসম্ভব। এখন এই কথাটা আমি শ্রেয়াকে বলতে পারবো, আর না দয়াকে। দয়া তো এই ব্যাপারে কিছুই জানে না। ও তো তোমাকেই মিথ্যাবাদী ভাবছে। ইনফ্যাক্ট ঘেন্না করতে শুরু করেছে ও তোমাকে। জানি আমি, সময় ভুল বোঝাবুঝি তৈরি করেছে, কিন্তু এটাও জানি যে সঠিক সময় আসলে সব ঠিক হয়ে যাবে।